জ্যাক-স্ট্যাট পাথওয়ে। জ্যাক-স্ট্যাট পাথওয়ে এটা অন টাইপ অফ সেল সিগন্যালিং পাথওয়ে। ওকে, এবারে জ্যাক-স্ট্যাট পাথওয়ের ক্ষেত্রে যে রিসেপ্টর দিয়ে জ্যাক-স্ট্যাট পাথওয়ে হয় তাকে আমরা জ্যাক-স্ট্যাট রিসেপ্টর বলি, কিংবা স্পেসিফিক লিগ্যান্ড অনুযায়ীও তার নাম হয়। জ্যাক-স্ট্যাট হচ্ছে একটা পাথওয়ের নাম। এবার জ্যাক-স্ট্যাট পাথওয়ের মাধ্যমে যে সমস্ত লিগ্যান্ড যারা সেলের মধ্যে তার টার্গেট সেলের সিগন্যালটাকে ট্রান্সপোর্ট করে, সেই সমস্ত লিগ্যান্ড বা এজেন্ট, যে সমস্ত লিগ্যান্ডগুলো জ্যাক-স্ট্যাট পাথওয়ের থ্রু দিয়ে সেল সিগন্যালটাকে সেলের মধ্যে ট্রান্সমিট করে বা পাঠায়, সেই সমস্ত লিগ্যান্ডগুলো হলো এরিথ্রোপয়েটিন, সাইটোকাইনিন, হ্যালো। তাহলে সেল সিগন্যালিং যে পাথওয়ে, সেল সিগন্যালিং পাথওয়ের ক্ষেত্রে জ্যাক-স্ট্যাট পাথওয়ে যে লিগ্যান্ডের থ্রু দিয়ে কাজ করে সেই লিগ্যান্ডগুলো হলো জেনারেলি এরিথ্রোপয়েটিন, সাইটোকাইনিন। এই সমস্ত যে লিগ্যান্ড, এই সমস্ত লিগ্যান্ডগুলো গ্রোথ হরমোন, জিএইচ, গ্রোথ হরমোন, বা যার একটা নাম হচ্ছে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। এই সমস্ত লিগ্যান্ডগুলো কোনো টার্গেট সেলে জ্যাক-স্ট্যাট পাথওয়ে দিয়ে কাজ করে। টার্গেট সেল মানে লিগ্যান্ডগুলো যে সেলের উপর কাজ করে সেই সেলটাকে বলা হয় সেই লিগ্যান্ডের টার্গেট সেল। তাহলে টার্গেট সেলে এই এই টাইপের এরিথ্রোপয়েটিন, সাইটোকাইনিন, গ্রোথ হরমোন, এই টাইপের লিগ্যান্ডগুলো টার্গেট অর্গানে জ্যাক-স্ট্যাট পাথওয়ের মাধ্যমে সেল সিগন্যালটাকে ট্রান্সপোর্ট করে। ওকে, এবার এই জ্যাক-স্ট্যাট পাথওয়ে যে রিসেপ্টরটা ইউজ হয়, যে রিসেপ্টরের থ্রু দিয়ে জ্যাক-স্ট্যাট পাথওয়েটা ট্রান্সমিটেড হয়, সেই রিসেপ্টরটা স্ট্রাকচার, সেই রিসেপ্টরটা হচ্ছে মোনোমারিক একটা স্ট্রাকচার, বা মোনোপেপটাইডিক, বা একটা মোনোমারিক স্ট্রাকচার। মোনোমারিক স্ট্রাকচার মানে একটা সাব ইউনিট নিয়ে তৈরি। যে রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে জ্যাক-স্ট্যাট, সেই রিসেপ্টরটা হচ্ছে মোনোমারিক স্ট্রাকচার। এই মোনোমারিক যে স্ট্রাকচার বা মোনোপেপটাইডিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের একটা স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে তার দুখানা পার্ট হয়, সরি, তার তিনখানা পার্ট থাকে। তার তিনখানা পার্ট থাকে। এটা আমি সেল মেমব্রেন কে ডিনোট করছি। এই যে রিসেপ্টরটা, এটা বললাম একটা পেপটাইডিক স্ট্রাকচার, মোনোমারিক স্ট্রাকচার, যেটা একটা প্রোটিন চেন বা একটা পেপটাইড নিয়ে তৈরি। এটা হচ্ছে মোনোমারিক স্ট্রাকচার। এই মোনোমারিক স্ট্রাকচারের তিনখানা পার্ট পাওয়া যায়। এটা
এই মেমব্রেনের রেসপেক্টে আমি এটাকে ধরলাম, এই সাইডটাকে ধরলাম আউটার সাইড, এই পোর্শনটাকে ধরছি ইনার সাইড। এই রিসেপ্টরের খেয়াল কর, এই যে রিসেপ্টরটা, এর একটা পোর্শন পাচ্ছি আমি মেমব্রেনের বাইরে মানে আউটার সাইডে, যেটা সেলের বাইরের দিকে থাকে তাকে বলা হয় এক্সট্রা সেলুলার ডোমেইন। এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ডোমেইন, এক্সট্রা সেলুলার সেগমেন্ট। সেগমেন্ট মানে পার্ট। যে পার্টটা মেমব্রেনের মধ্যে ইনারভেটেড থাকে এটাকে বলা হয় ট্রান্সমিটেড সেগমেন্ট। যে ট্রান্সমিট হয়ে থাকে কোথায়? মেমব্রেনের মধ্যে। তাহলে এই পার্টটাকে আমরা বলছি এক্সট্রা সেলুলার ডোমেইন বা এক্সট্রা সেলুলার সেগমেন্ট। এইটাকে বললাম ট্রান্সমেমব্রেনাস সেগমেন্ট। ট্রান্সমেমব্রেনাস সেগমেন্ট এটাকে বলছি ট্রান্সমেমব্রেনাস সেগমেন্ট। আর যেটা সেলের ভেতরের দিকে সাইটোপ্লাজমের দিকে ঝুলছে এই পোর্শনটাকে আমরা বলছি সাইটোপ্লাজমিক সেগমেন্ট। তাহলে JAK-STAT receptor one type of monomeric structure. It has three segments: extracellular segment, transmembranous segment, cytoplasmic segment. এক্সট্রাসেলুলার সেগমেন্টের কাজ কি? এক্সট্রাসেলুলার সেগমেন্ট লিগ্যান্ড বাইন্ডিং সাইট ক্রিয়েট করে। এটা হচ্ছে লিগ্যান্ড বাইন্ডিং সাইট। তাহলে এক্সট্রাসেলুলার ডোমেইনটা লিগ্যান্ড বাইন্ডিং সাইট ক্যারি করে। ট্রান্সমেমব্রেনাস ডোমেইনে কি করে? এ মেমব্রেনের সঙ্গে রিসেপ্টরকে আটকে রাখতে সাহায্য করে। ইট অ্যাঙ্কর the receptor into cell membrane structure, into cell membrane structure. ওকে, 3 নম্বর হচ্ছে সাইটোপ্লাজমিক ডোমেইন। কি করে? সাইটোপ্লাজমিক ডোমেইনের এখানে একটা স্পেশাল আমি স্ট্রাকচার করেছি। এ একটা এনজাইমের সঙ্গে নন কোভ্যালেন্টলি ডাইরেক্ট অ্যাটাচ থাকে না, কিন্তু একটা এনজাইমের সঙ্গে এ অ্যাটাচ থাকে। এটা একটা এনজাইম। যে এনজাইমটা ধরলাম এটা একটা এনজাইম, যে এনজাইমটা নর্মালি ওর অ্যাক্টিভিটি ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, এটা একটা এনজাইম। এই এনজাইমটাকে বলা হয় জ্যাক, জ্যাক এনজাইম। জ্যাক এনজাইমের ফুল ফর্ম কি? একে বলা হয় জানুজ কাইনেজ, JANUS, জানুজ কাইনেজ এনজাইম। যাই হোক, তাহলে খেয়াল কর যেটা বলছি, এই এনজাইমটা এই মেমব্রেনের সঙ্গে অ্যাসোসিয়েট ফর্মে আছে। অ্যাসোসিয়েট মানে এর সঙ্গে নন কোভ্যালেন্টলি অ্যাটাচ আছে। তাহলে জ্যাক এনজাইমটা হচ্ছে অন টাইপ অফ টাইরোসিন কাইনেজ এনজাইম। কাইনেজ, এ টাইরোসিন কাইনেজ প্রপার্টি আছে। তো জ্যাক এনজাইম এইটা একটা টাইরোসিন কাইনেজ এনজাইম, যেটা অ্যাসোসিয়েটেড ফর্মে থাকে কার সঙ্গে? সাইটোপ্লাজমিক সেগমেন্ট অফ জ্যাক স্ট্যাট পাথওয়ে রিসেপ্টর। The JAK-STAT pathway receptor সাইটোপ্লাজমিক ডোমেইন এ কি করে? একটা
টাইরোসিন কাইনেজ এনজাইমের সঙ্গে অ্যাসোসিয়েটেড ফর্মে থাকে। নর্মালি যে এনজাইমটা ইনঅ্যাক্টিভ ফর্মে এক্সিস্ট করে। বুঝতে পারলাম? আবার চলে আসি তাহলে তিনখানা ফর্ম। জ্যাকস্ট্যাট যে রিসেপ্টর সেটা তিনটে সেগমেন্ট ক্যারি করে। একটা হচ্ছে এক্সট্রাসেলুলার সেগমেন্ট, একটা হচ্ছে মেমব্রেনাস ট্রান্সমেমব্রেনাস সেগমেন্ট, একটা হচ্ছে সাইটোপ্লাজমিক সেগমেন্ট। এক্সট্রাসেলুলার সেগমেন্টের কাজ হচ্ছে লিগ্যান্ড বাইন্ডিং সাইট ক্রিয়েট করা। ট্রান্সমেমব্রেনাস সেগমেন্টের কাজ হচ্ছে মেমব্রেনের মধ্যে রিসেপ্টরটাকে অ্যাঙ্কর করে রাখা বা ধরে রাখা। আর সাইটোপ্লাজমিক ডোমেইনের কাজ হচ্ছে এটা টাইরোসিন কাইনেজ এনজাইমের সঙ্গে অ্যাসোসিয়েট ফর্মে এক্সিস্ট করা। সাইটোপ্লাজমিক ডোমেইন associated that cytoplasmic domain exists as a associated form with tyrosine kinase enzyme, where tyrosine kinase enzyme exists as a inactive form generally. ওকে, তাহলে এইটা হলো আমার রিসেপ্টরের কথা। তাহলে প্রথমে বললাম জ্যাকস্ট্যাট পাথওয়ে অন টাইপ অফ সেল সিগন্যালিং পাথওয়ে। It is a ty- it is a tyrosine kinase enzyme dependent pathway where tyrosine kinase enzyme act as a বা exist as a associated form of tyrosine kinase এই JAK-STAT pathway receptor। এটা হলো ইন্টারাকশন। তো ইন্টারাকশনের ক্ষেত্রে এই সব কথাগুলোকে একসঙ্গে বলছি এবার আমি। প্রথম কথা ইন্টারাকশন 1 নম্বর পয়েন্ট বলছি, জ্যাক-স্ট্যাট পাথওয়ে ইজ এ অন টাইপ অফ সেল সিগন্যালিং পাথওয়ে বা অন টাইপ অফ টাইরোসিন কাইনেজ এনজাইম ডিপেন্ডেন্ট সেল সিগন্যালিং পাথওয়ে হোয়ার টাইরোসিন কাইনেজ এক্সিস্ট অ্যাজ এ associated form with JAK-STAT receptor generally। ওকে, তারপরে দিস পাথওয়ে বা many ligands such as erythropoietin, cytokinin, growth hormone, these ligands are generally act these these ligand generally acts through JAK-STAT pathway on its target organ generally। ওকে, তাহলে আমি এখানে তিনখানা পয়েন্ট বললাম। প্রথমে বললাম এটা হচ্ছে একটা টাইরোসিন কাইনেজ ডিপেন্ডেন্ট পাথওয়ে। 2 নম্বরে বললাম টাইরোসিন কাইনেজটা রিসেপ্টরের সঙ্গে কিভাবে থাকে, অ্যাসোসিয়েটেড ফর্মে থাকে বললাম। আর এখানে 3 নম্বর কথা বললাম কোন কোন লিগ্যান্ড এই পাথওয়েতে কাজ করে। এখানে আরেকটা কথা বলতে পারি যে নর্মালি এই 3টে পয়েন্ট বললাম, তার সঙ্গে আরেকটা কথা অ্যাড করছি যে সেটা হচ্ছে নর্মালি জ্যাক-স্ট্যাট রিসেপ্টর এর টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি নেই বা এর টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি ক্যারি করে না। এই কথাটা অ্যাড করতে পারি আমরা। তাহলে কি ওটা অ্যাড করলে কিভাবে বলবো? প্রথম কথা বলবো জ্যাক-স্ট্যাট জ্যাক-স্ট্যাট পাথওয়ে যে অন টাইপ অফ সেল সিগন্যালিং পাথওয়ে বা টাইরোসিন কাইনেজ ডিপেন্ডেন্ট সেল সিগন্যালিং পাথওয়ে। জ্যাক-স্ট্যাট রিসেপ্টর জ্যাক-স্ট্যাট রিসেপ্টর does not বা can has not any tyrosine kinase activity। তারপরে বলবো tyrosine kinase enzyme normally exist as a associated form with with JAK-STAT receptor। তারপরে বলবো many ligands such as erythropoietin, cytokinin, growth hormone generally acts through JAK-STAT pathway generally। ওকে, তো এই কথাগুলো আমি ইন্ট্রোডাকশনে বলবো। তারপর একটা পিকচার থাকবে যে পিকচারটা আমি এবার দেবো, দিয়ে বলবো এই পাথওয়েটা কতগুলো স্টেপের থ্রু দিয়ে কমপ্লিট হয়। স্টেপগুলো হলো দেওয়া হলো বলে আমার এবার স্টেপগুলো যাবে।
ওকে, তাহলে আমি এখানে রিসেপ্টর সম্বন্ধে কথা বললাম। এখানে একটা কথা, ইন্ট্রোডাকশনে এই প্যারাটা বলার পর আরেকটা প্যারা বলতে হবে, সেটা রিসেপ্টর সম্বন্ধে কথা বলে দিতে হবে। ইন্ট্রোডাকশনে এই ফার্স্ট প্যারা দেওয়া হলো, তারপরে এবার রিসেপ্টর সম্বন্ধে একটু স্ট্রাকচার বলে দেব, তারপরে মেন ছবি দেব। কিন্তু এই রিসেপ্টর সম্বন্ধে স্ট্রাকচারে কি বলবো, জ্যাকস্ট্যাট জ্যাকস্ট্যাট রিসেপ্টর is a one type of monomeric protein. It has three segments: extracellular segment, transmembranous segment and cytoplasmic segment. এক্সট্রাসেলুলার সেগমেন্টের ফাংশন বলবো, ট্রান্সমেমব্রেনাস সেগমেন্টের ফাংশন বলবো, আর সাইটোপ্লাজমিক সেগমেন্টের ফাংশন বলবো, আর এই ছবিটা দেবো। তাহলে এইটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ফার্স্ট প্যারা, এটা লিখবো। সেকেন্ড প্যারায় আমি এই জ্যাকস্ট্যাট রিসেপ্টর সম্বন্ধে বলবো, রিসেপ্টর সম্বন্ধে বলা হলো, আর এই পাশে এই ছবিটাকে পাশে আমি এখানে দিয়ে দেবো খাতার এই পাশে। তার মানে এই দুটো স্টেপ হলো, দুটো প্যারা হলো। এবার আসবে জ্যাকস্ট্যাট পাথওয়েটা অনেকগুলো স্টেপের থ্রু দিয়ে কমপ্লিট হয়, স্টেপগুলো হলো দিয়ে এই লাইনটা লিখে এবার পরপর স্টেপগুলো আসবে। কিন্তু স্টেপগুলো আসার আগে এখানে মেন যে ছবিটা, সেই মেন ছবিটা আমি এখানে দেবো। এবার মেন বড় ছবি, যে ছবিটা আমি আমি এবার আঁকবো। ওকে, তারপর এবার স্টেপগুলো আমার পরপর স্টেপ অন টু করে এটা স্টেপ বাই স্টেপ লিখতে শুরু করবো। ওকে, এবার যাচ্ছি মেন পাথওয়েতে। এতক্ষণ তার ইন্টারাকশনটা বললাম, আর খালি বললাম রিসেপ্টর সম্বন্ধে ডেসক্রিপশন। কারো কোনো কনফিউশন আছে কি বল? তো এটা হচ্ছে আমার নর্মালি আমার জ্যাকস্ট্যাট পাথওয়ে রিসেপ্টর। জ্যাকস্ট্যাট পাথওয়ে রিসেপ্টর, এটা একটা রিসেপ্টর, এটা আরেকটা রিসেপ্টর, দুটো সেপারেট রিসেপ্টর। কারণ এগুলো আমি আগেই বললাম মোনোমারিক প্রোটিন, এরা এরা অ্যাসোসিয়েটেড থাকে জ্যাক প্রোটিনের সঙ্গে। এও জ্যাক প্রোটিনের সঙ্গে বা জ্যাক এনজাইমের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, এও জ্যাক এনজাইমের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে। এবার যখন কোনো লিগ্যান্ড চলে আসে তখন কি হয়, এরা যখন কোনো লিগ্যান্ডের সঙ্গে বাইন্ড করে, প্রথম কথা, আপনার অ্যাপিয়ারেন্স অফ এনি লিগ্যান্ড, ধরলাম এটা একটা লিগ্যান্ড, লিগ্যান্ডে লাল কালি দিয়ে করাই ভালো হোক, ধরলাম এটা একটা লিগ্যান্ড। আফটার অ্যাপিয়ারেন্স অফ স্পেসিফিক লিগ্যান্ড আসার সঙ্গে সঙ্গে কি হয়, প্রথম যে স্টেপটা কাজ করে সে স্টেপটা হচ্ছে, যখন আপনার লিগ্যান্ড অ্যাপিয়ারেন্স, লিগ্যান্ড আসার সঙ্গে সঙ্গে লিগ্যান্ড দুটো নিয়ারেস্ট জ্যাকস্ট্যাট যে রিসেপ্টর, তার সঙ্গে বাইন্ড করার সঙ্গে সঙ্গে রিসেপ্টর দুটোকে কাছাকাছি নিয়ে আসে, এবং যে রিসেপ্টরটা সিঙ্গেল মোনোমারিক ফর্মে ছিল সেই রিসেপ্টরটাকে ডাইমারিক রিসেপ্টরে কনভার্ট করে। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে ডাইমারাইজেশন। কার? রিসেপ্টর ডাইমারাইজেশন। তাহলে আফটার অ্যাপিয়ারেন্স অফ স্পেসিফিক লিগ্যান্ড টু নিয়ারেস্ট রিসেপ্টর আর ডাইমারাইজড, দুটো রিসেপ্টর এরা ডাইমারাইজড হয়, আর ডাইমারাইজড রিসেপ্টর আর ফর্ম, এবং তার জন্য ডাইমারাইজ রিসেপ্টরটা ফর্ম হলো। ওকে, এবং যখনই ডাইমারাইজ রিসেপ্টর ফর্ম হয়, এখানে যখনই লিগ্যান্ড রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, দুটো কথা হয়। একটা হচ্ছে রিসেপ্টরের ডাইমারাইজেশন হয়, তার সঙ্গে স্পন্টেনিয়াসলি আরেকটা জিনিস হয়। আরেকটা জিনিস কি হয়, এই রিসেপ্টরের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড থাকে যে জ্যাক এনজাইমগুলো, সেই জ্যাক এনজাইমগুলো কি হয়, এরা অ্যাক্টিভেট হয়ে যায়। এর সঙ্গে যে জ্যাক এনজাইমগুলো ছিল, সেই জ্যাক এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। জ্যাক এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে
রিসেপ্টরের সঙ্গে যখনই লিগ্যান্ড বাইন্ড করছে দুটো কাজ একসঙ্গে হচ্ছে, রিসেপ্টরের ডাইমারাইজেশন হচ্ছে অ্যান্ড স্পন্টেনিয়াসলি রিসেপ্টর বাউন্ডেড বা রিসেপ্টর অ্যাসোসিয়েটেড জ্যাক প্রোটিন আর অ্যাক্টিভেটেড। তাহলে হোয়েন বা আফটার অ্যারাইজিং অফ স্পেসিফিক লিগ্যান্ড বা আফটার অ্যাপিয়ারেন্স অফ স্পেসিফিক লিগ্যান্ড, they are bind with receptor and receptor dimerization occur, as well as spontaneously receptor associated JAK protein are activated. ওকে, তাহলে ফার্স্ট যে পয়েন্টটা সেটাকে আমরা বলবো রিসেপ্টর ফার্স্ট বলবো রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন, রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন এক কমপ্লেক্স ফর্মেশন। 2 নম্বর হচ্ছে রিসেপ্টর ডাইমারাইজেশন। 1 নম্বরে কি লিখব? আফটার অ্যাপিয়ারিং বা আফটার অ্যাপিয়ারিং অফ স্পেসিফিক লিগ্যান্ড, they are bind with specific ligand binding site of receptor and dimerized receptor। এটা হলো আমার রিসেপ্টর কমপ্লেক্স, বা এখানে ডাইমারাইজ বলার দরকার নাই, খালি এটাই বলবি যে স্পেসিফিক আফটার অ্যারাইজিং অফ স্পেসিফিক লিগ্যান্ড দেয়ার বাইন্ড উইথ স্পেসিফিক লিগ্যান্ড বাইন্ডিং সাইট অ্যান্ড রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স আর ফর্ম। এটুকু বলে ছেড়ে দে, রিসেপ্টর কমপ্লেক্স। ওকে, তারপরে রিসেপ্টর ডাইমারাইজেশন, সেখানে বলবো আফটার রিসেপ্টর কমপ্লেক্স বা ডিউরিং রিসেপ্টর কমপ্লেক্স ফর্মেশন, during receptor complex formation two receptor are dimerized. During receptor ligand complex two receptor are dimerized and as well as receptor associated inactive JAK enzyme are activated. তাহলে এইটা গেল রিসেপ্টর ডাইমারাইজেশন। তাহলে রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন আর রিসেপ্টর ডাইমারাইজেশন, এই দুটো পয়েন্ট কি বোঝা গেল? কি লিখতে হবে? রিসেপ্টর লিগ্যান্ড ফর্মেশনে বললাম কমপ্লেক্স ফর্মেশনে আফটার অ্যারাইজিং অফ ligand bind with specific ligand binding site of a receptor and ligand receptor complex are formed। এটা বলে ছেড়ে দেবো। এটা বললে আমার ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। সেকেন্ড পয়েন্টে কি বলবো? ডিউরিং ডিউরিং রিসেপ্টর ligand formation two nearest receptor are dimerized and as well as receptor associated inactive JAK enzyme, inactive tyrosine kinase enzyme are activated। এটা গেল রিসেপ্টর ডাইমারাইজেশনের মধ্যে। আশা করি কনফিউশন কিছু নেই। ওকে, চলো নেক্সট পয়েন্ট। যখনই এই জ্যাক এনজাইমগুলো ওহ ওহ ও আমি জ্যাককে অ্যাক্টিভেট করে দিলাম এখনই, এটা তো কন্ট্রোল করলাম। জ্যাক তো এইভাবে অ্যাক্টিভেট হয় না, ভুল হয়ে গেল। জ্যাক অ্যাক্টিভেশনটা ভুল হয়ে গেল। ছবিটা আবার করতে হবে। এই ছবিটা দেওয়াটাই গন্ডগোল হলো। ওইটা কি দিব না, দাঁড়াতো 1 মিনিট, জাস্ট মিনিট। ওই ছবিটা অ্যাড করাটাই গন্ডগোল হচ্ছে।
হ্যালো, তাহলে প্রথম কথা হলো লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স। লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স 1 নম্বর। 2 নম্বর হলো রিসেপ্টর ডাইমারাইজেশন। 3 নম্বর হচ্ছে জ্যাক প্রোটিন অ্যাক্টিভেশন। জ্যাক অ্যাক্টিভেশন বা টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভেশন। এবার টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভেশনের সময় কি 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 বলবো? আফটার রিসেপ্টর ডাইমারাইজেশন, রিসেপ্টর ডাইমারাইজেশনের পর অ্যাসোসিয়েটেড জ্যাক প্রোটিন আর ফসফোরাইলেজ, এই অ্যাসোসিয়েটেড যে জ্যাক প্রোটিন এরা ফসফোরাইলেট হয়। কিভাবে? থ্রু ক্রস ফসফোরাইলেশন মেকানিজম। এটাকে বলা হয় ক্রস ফসফোরাইলেশন। হেয়ার অন জ্যাক এনজাইম ফসফোরাইলেট টু আনাদার। এখানে একটা রিসেপ্টরে জ্যাক ফসফোরাইলেট করে আদার্স রিসেপ্টরের সঙ্গে কন্টেনিং জ্যাক প্রোটিনকে। ওকে, তাহলে আমি 3খানা পয়েন্ট পরপর বললাম। ফার্স্ট হচ্ছে লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স ফরমেশন। সেকেন্ড বললাম রিসেপ্টর ডাইমারাইজেশন। আমি থার্ড বলছি জ্যাক অ্যাক্টিভেশন। জ্যাক অ্যাক্টিভেশনের ক্ষেত্রে কি বললাম? আফটার রিসেপ্টর ডাইমারাইজেশন জ্যাক প্রোটিন আর ফসফোরাইলেটেড by cross phosphorylation mechanism. Here one jack protein phosphorylate to another but to other. ওকে, তাহলে জ্যাক অ্যাক্টিভেশন এই পয়েন্টে কোনো অসুবিধা আছে কি? ফার্স্ট টাইম ভুলবশত দুটোকে আমি এখানে মানে এক করে দিয়েছিলাম, দুটো এক করা যাবে না। তাহলে 1 2 3 তিনটে পয়েন্ট কি ক্লিয়ার? তিনটে পয়েন্ট ক্লিয়ার তো? চলো এবার থার্ড পয়েন্টটা হচ্ছে, ছবিটা বোঝাতে গিয়ে না তো উল্টো পাল্টা করে দিলাম, আবার ক্লিয়ার করতে হবে। চলো, জ্যাক প্রোটিন দুটোর ক্ষেত্রে জ্যাক প্রোটিন ফসফোরাইলেট হয়ে গেছে। দুটোর ক্ষেত্রে জ্যাক প্রোটিন ফসফোরাইলেট হয়ে গেছে এবং ফসফোরাইলেটটা কার মাধ্যমে হয়েছে? ক্রস ফসফোরাইলেশন। আমি 3 নম্বর স্টেপ অবধি এসেছি। প্রথম স্টেপে বললাম রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন, তারপরে বলছি রিসেপ্টর ডাইমারাইজেশন, তারপরে বললাম জ্যাক এনজাইম অ্যাক্টিভেশন। এবারে পরের স্টেপ আসছি। যখনই জ্যাক প্রোটিনগুলো অ্যাক্টিভেট হয়ে গেল, যখনই জ্যাক প্রোটিনটা অ্যাক্টিভেট হয়ে গেল, এখানে স্পেসিফিক ছবিটা ঠিকঠাক না হলে পড়াতেও বিরক্ত লাগে। যাই হোক, লিগেন, তাহলে জ্যাক প্রোটিন অ্যাক্টিভেশন হয়ে গেল। জ্যাক প্রোটিন যখনই অ্যাক্টিভেশন হয়ে যায়, পরের স্টেপ হচ্ছে এই যে রিসেপ্টরের এই পার্টটাকে কি বলি আমরা? এই পার্টটা হচ্ছে সাইটোপ্লাজমিক সেগমেন্ট, আগেই আমরা জানলাম, তাই তো? রিসেপ্টর এই পার্টটা হচ্ছে সাইটোপ্লাজমিক সেগমেন্ট। এই সাইটোপ্লাজমিক সেগমেন্টে এখানে এই জায়গাতে করে অনেক টাইরোসিন থাকে, এখানে অনেক টাইরোসিন থাকে।
এখানে অনেক টাইরোসিন অ্যামিনো অ্যাসিড থাকে। জ্যাক প্রোটিন যখনই অ্যাক্টিভেট হয় তখন এই জ্যাক প্রোটিনগুলো কি করে, স্পেসিফিক অ্যাক্টিভেট জ্যাক প্রোটিন ফসফোরাইলেট টু টাইরোসিন অ্যামিনো অ্যাসিড অফ ইটস বাউন্ডেড রিসেপ্টর। এই যে রিসেপ্টরের সঙ্গে বাউন্ডেড থাকে সেই রিসেপ্টরের মধ্যে থাকা টাইরোসিনের সঙ্গে এ আবার ফসফেট লাগিয়ে দেয়। এটাকে বলা হয় রিসেপ্টর ফসফোরাইলেশন। তাই রিসেপ্টর ফসফোরাইলেশন কে করছে? আফটার জ্যাক কাইনেজ অ্যাক্টিভেশন, আফটার জ্যাক অ্যাক্টিভেশন they are phosphorylate they are they are phosphorylated to tyrosine amino acid of its cytoplasmic of its bounded receptor. After JAK enzyme activation, they are phosphorylated tyrosine residues of its cytoplasmic of its bounded receptor. এর বাউন্ডেড রিসেপ্টরে টাইরোসিন অ্যামিনো অ্যাসিডের ফসফোরাইলেট করে। এই ঘটনাটাকে আমরা বলছি ফোর্থ স্টেপ, এটাকে আমরা বলছি রিসেপ্টর ফসফোরাইলেশন। রিসেপ্টর ফসফোরাইলেশন, তাহলে রিসেপ্টর ফসফোরাইলেশন আবার কি বলবো, এখানে এখানে বলবো যে প্রথম কথা হচ্ছে ইচ জ্যাকস্ট্যাট, এই জ্যাকস্ট্যাট রিসেপ্টর, a cytoplasmic segment of JAK-STAT receptor has many tyrosine residues বা carry many tyrosine residues। এটা প্রথম কথা বলবো, দিয়ে তারপরে কি বলবো, after JAK protein activation, after JAK enzyme activation, they are phosphorylated specific tyrosine residues of bounded receptor। এটা হলো আমার রিসেপ্টর ফসফোরাইলেশন। ওকে, রিসেপ্টর ফসফোরাইলেশনের কোনো অসুবিধা আছে কি বল? তাহলে প্রথম কথা গেল, আগে বাংলা এটা বুঝে নে তারপর আমি ইংরেজিটা বলছি। প্রথম কথা হচ্ছে যে এই জ্যাক যখন অ্যাক্টিভেট হয়ে যায় তারপরে জ্যাক এই সাইটোপ্লাজমিক সেগমেন্টে যে ফসফেট যে টাইরোসিন থাকে সেই টাইরোসিনের সঙ্গে ফসফেট লাগায়। এটাকে আমি বলছি, হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে বলে দেব যে সাইটোপ্লাজমিক সেগমেন্ট অফ ইচ জ্যাকস্ট্যাট রিসেপ্টর ক্যারিজ মেনি টাইরোসিন রেসিডিউস। এর সাইটোপ্লাজমিক ডোমিউনে অনেকগুলো টাইরোসিন রেসিডিউস ক্যারি করে। তারপরে বলবো আফটার জ্যাক এনজাইম অ্যাক্টিভেশন দে আর ফসফোরাইলেটেড স্পেসিফিক টাইরোসিন অ্যামিনো অ্যাসিড বা স্পেসিফিক টাইরোসিন রেসিডিউস অফ ইটস বাউন্ডেড, মানে ইটস মানে এই জ্যাকের, জ্যাক প্রোটিনের সঙ্গে যে বাউন্ড থাকে, অফ ইটস বাউন্ডেড রিসেপ্টর, ওর বাউন্ডেড রিসেপ্টরের যে টাইরোসিন রেসিডিউস সেগুলোর ফসফোরাইলেট করে। ওকে, হ্যালো, কারো কোনো কনফিউশন আছে? শবনম, ঠিক আছে। তাহলে এর ফসফোরাইলেশন হলো, এর পরের স্টেপ সাইটোপ্লাজমে এক ধরনের প্রোটিন থাকে যারা এই ফসফেটের সঙ্গে বাইন্ড করতে পারে, বা রিসেপ্টরের সঙ্গে বাউন্ডেড যে ফসফেট, এই ফসফেটের সঙ্গে বাইন্ড করা, যে সাইট দিয়ে বাইন্ড করে সেই সাইটটাকে আমরা বলি, সেই সাইটটাকে বলা হয় SH2 বাইন্ডিং সাইট। তাহলে সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে
এরকম এক ধরনের প্রোটিন থাকে, এরকম এক ধরনের প্রোটিন থাকে যে প্রোটিন, আর এই সাইটটাকে বলা হয় SH2 সাইট বা SH2 বাইন্ডিং সাইট। SH2 দিয়ে এই SH2 সাইট দিয়ে কি করে, ফসফেটের সঙ্গে বাইন্ড করতে পারে। যদি ফস বা এখানে যদি কোনো প্রোটিনের সঙ্গে যদি ফসফেট অ্যাটাচ থাকে, তাহলে সেই ফসফেটের সঙ্গে এই SH2 বাইন্ডিং সাইট দিয়ে তারা ফসফেটের সঙ্গে বাইন্ড করতে পারে। ওকে, বা এটাকে বলে SH2 ডোমেইন, বাইন্ডিং ডোমেইন। তাহলে SH2 ডোমেইন কন্টেইনিং সাইটোপ্লাজমিক প্রোটিন, এটাকে বলা হয় স্ট্যাট, STAT। তাহলে স্ট্যাট প্রোটিন ইজ এ অন টাইপ অফ সাইটোপ্লাজমিক প্রোটিন। স্ট্যাট প্রোটিনের বৈশিষ্ট্য হচ্ছে দুটো, একটা হচ্ছে এটা সাইটোপ্লাজমিক প্রোটিন, 2 নম্বর বলছি ইট হ্যাজ এ SH2 ডোমেইন। মানে SH2 ডোমেইন কন্টেইনিং সাইটোপ্লাজমিক প্রোটিন হচ্ছে স্ট্যাট প্রোটিন। নর্মালি এরা সাইটোপ্লাজমে থাকে। যখনই এই সাইটোপ্লাজমিক সেগমেন্টে ফসফোরাইলেট হয়, এরা সঙ্গে সঙ্গে এখান থেকে চলে আসে কোথায়, এরা এখান থেকে চলে আসে এই রিসেপ্টরের এই ফসফেটের সঙ্গে বাইন্ড করতে চলে আসে, এবং এরা এইভাবে ফসফেটের সঙ্গে বাইন্ড করে। এরা ফসফেটের সঙ্গে বাইন্ড করে যায়। এখানেও সেম ভাবে এরা ফসফেটের সঙ্গে বাইন্ড করে। কার হেল্প নিয়ে বাইন্ড করে, SH2 ডোমেইনের হেল্প নিয়ে বাইন্ড করে। ওখানে ছবিটা আমি জায়গা কম হয়ে যেতে এটা ছোট করে রাখতে বাধ্য হলাম। বাইন্ড করে যায়। ওকে, এই যে ইভেন্ট, এই ইভেন্টটাকে বলা হয় স্ট্যাট ডকিং। 5 নম্বর, স্ট্যাট ডকিং। ডকিং মানে আটকে যাওয়া। ওকে, তাহলে স্ট্যাট ডকিং এ কি বলবো, সাইটোপ্লাজমিক SH2 ডোমেইন কন্টেইনিং বা সাইটোপ্লাজমিক SH2 ডোমেইন কন্টেইনিং স্ট্যাট প্রোটিন, তার আগে বলতে হবে ফসফোরাইলেশন। আপনার আমার এখানে এখানে হয়েছিল কি রিসেপ্টর ফসফোরাইলেশন। আফটার রিসেপ্টর ফসফোরাইলেশন, আফটার রিসেপ্টর ফসফোরাইলেশন এই SH2 ডোমেইন কন্টেইনিং সাইটোপ্লাজমিক স্ট্যাট প্রোটিন আর ডকড এরা ডকড হয় উইথ ফসফোরাইলেটেড টাইরোসিন রেসিডিউস। তাহলে রিসেপ্টরের ফসফোরাইলেশনের পর সাইটোপ্লাজমিক যে SH2 ডোমেইন কন্টেইনিং স্ট্যাট প্রোটিন, তারা ডকড হয় কার সঙ্গে, ফসফোরাইলেটেড টাইরোসিন প্রোটিনের সঙ্গে বা ফসফোরাইলেটেড টাইরোসিন অ্যামিনো অ্যাসিডের সঙ্গে। ওকে, বাই SH2 ডোমেইন, SH2 ডোমেইনের থ্রু দিয়ে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার স্ট্যাট ডকিং। তাহলে 5 নম্বর স্টেপ হচ্ছে স্ট্যাট ডকিং। ওকে, 6 নম্বর চলে এসো। যখনই স্ট্যাটটা ডকিং হলো, সঙ্গে সঙ্গে স্ট্যাট ডকিং হওয়ার উদ্দেশ্য হচ্ছে এই স্ট্যাট প্রোটিনটা সাইটোপ্লাজমে ঘুরে বেড়াচ্ছিল, এই যখনই গিয়ে ফসফেটে বাইন্ড করলো, তখনই কিন্তু এই প্রোটিনটা জ্যাকের নাগালে চলে এলো। যখনই জ্যাকের নাগালে চলে এলো, জ্যাক তখন এটাকে আবার ফসফোরাইলেট করে দেবে। জ্যাক তখন এর সঙ্গে একটা ফসফেট লাগিয়ে দেবে, মানে জ্যাক তখন স্ট্যাটের ফসফোরাইলেট করে দিল। জ্যাক এরপরে স্ট্যাটের ফসফোরাইলেশন করে দিল। এই স্টেপটাকে আমরা বলি স্ট্যাট ফসফোরাইলেশন।
স্ট্যাট ফসফোরাইলেশন কি হবে? আফটার ডকিং অফ স্ট্যাট প্রোটিন উইথ phosphorylated tyrosine residues of cytoplasmic segment of JAK-STAT receptor, then STAT protein are phosphorylated with presence of activate JAK protein. JAK প্রোটিনের প্রেজেন্সের জন্য ডকিং এর পর স্ট্যাট প্রোটিনগুলো ফসফোরাইলেটেড হয়, এটাকেই বলছি স্ট্যাট ফসফোরাইলেশন। ওকে, তাহলে আফটার ডকিং of cytoplasmic stat protein, they are phosphorylated with presence of activate JAK protein, by they are phosphorylated by JAK enzyme বা activated JAK enzyme। ওকে, এটুকু বোঝা গেল? পরের স্টেপ, স্ট্যাট প্রোটিন নন ফসফোরাইলেটেড ফর্মে এই ফসফেটের সঙ্গে বাইন্ড করে। যখনই স্ট্যাট প্রোটিনটা নিজে ফসফোরাইলেটেড হয়ে যায়, তখন স্ট্যাট প্রোটিন আর এখানে বাইন্ড করে থাকতে পারে না, এই দুটো ফসফেটের মধ্যে রিপালশন হয়, তখন স্ট্যাট প্রোটিন আর বাইন্ড হয়ে থাকতে পারে না, তখন স্ট্যাট প্রোটিনগুলো এখান থেকে বেরিয়ে চলে আসে। কোথায় আসে? স্ট্যাট প্রোটিন আবার চলে আসে সাইটোপ্লাজমে। এই স্ট্যাট প্রোটিন চলে আসে সাইটোপ্লাজমে। স্ট্যাট প্রোটিন চলে এলো কোথায়? সাইটোপ্লাজমে। কোন স্ট্যাট প্রোটিন চলে এলো? ফসফোরাইলেটেড স্ট্যাট প্রোটিন। ফসফোরাইলেটেড স্ট্যাট প্রোটিন চলে এলো সাইটোপ্লাজমে। ফসফোরাইলেটেড স্ট্যাট প্রোটিন চলে এলো সাইটোপ্লাজমে। এবার একটা কথা বল, এই স্ট্যাট প্রোটিন, এটা কিন্তু ছিল সিঙ্গেল স্ট্যাট প্রোটিন, এটা কিন্তু ফসফোরাইলেটেড স্ট্যাট প্রোটিন, এসটিএটি। এই স্ট্যাট প্রোটিনের এইটা কি সাইড বলেছিলাম? এটা হচ্ছে SH2 বাইন্ডিং সাইট। SH2 কি করে? যেখানে ফসফেট থাকবে সেখানে বাইন্ড করতে পারে। তাহলে এই স্ট্যাট প্রোটিন এই SH2 এর পরে এই ফসফেটের সঙ্গে বাইন্ড করতে পারবে, আবার এই ফসফেটের সঙ্গে বাইন্ড করতে পারবে। তাহলে ফসফোরাইলেটেড স্ট্যাট প্রোটিন এখান থেকে ডকিং থেকে সেপারেট হয়ে সাইটোপ্লাজমে আসে, এবং আসার পর কি করে? এই ফসফোরাইলেটেড স্ট্যাট প্রোটিনগুলো ডাইমারাইজেশন হয়। এরা কি হয়? ডাইমারাইজেশন হয়। এরা ফসফেট লাগলো, ডাইমারাইজড হলো। এটা হচ্ছে ডাইমারাইজ স্ট্যাট প্রোটিন বা STAT, স্ট্যাট ডাইমার। তাহলে স্ট্যাট ফসফোরাইলেশনের পর 7 নম্বর হচ্ছে স্ট্যাট ডাইমারাইজেশন। এখানে কি লিখবো? আফটার phosphorylation of stat protein, they are separated from JAK-STAT receptor and finally dimerized. And stat dimer
phosphorylated stat dimer are formed. Phosphorylated stat dimer are formed. তার মানে এখানে after phosphorylation dimer stat protein phosphorylation এর পর after phosphorylation stat protein are separated from JAK-STAT receptor and they are dimerized. They are dimerized and finally form phosphorylated stat dimer complex. এটা phosphorylated stat dimer কমপ্লেক্সটা ফর্ম করলো। phosphorylated, ওকে, তাহলে স্ট্যাট ডাইমার ফরমেশন এইটুকু ক্লিয়ার হলো কি? দেখ, এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে কি? দেখ, ও বাবা, চলে গেছে দেখতে পাচ্ছি। ফর্ম হয়ে যায়, এর পরের স্টেপ হচ্ছে আফটার স্ট্যাট ডাইমারাইজেশন কমপ্লেক্স ফরমেশন। এটা তৈরি হওয়ার পর এই সমস্ত ঘটনা কিন্তু ঘটছে কোথায়? সাইটোপ্লাজমে। আমি এবার একটা আলাদা কম্পার্টমেন্ট করছি, এটাকে আমি নিউক্লিয়াস করছি। হ্যাঁ, নিউক্লিয়াসের সাপোজ ধর এটা নিউক্লিয়ার মেমব্রেন, এটা পুরো নিউক্লিয়ার মেমব্রেন সেপারেট করা আছে, এগুলো নিউক্লিয়ার পোর। আর এটা হচ্ছে ডিএনএ, সাপোজ আমি এটা করছি ডিএনএ। ডিএনএর মধ্যে স্পেসিফিক জিন থাকে, ধরলাম এটা একটা স্পেসিফিক জিন। ডিএনএর মধ্যে থাকা স্পেসিফিক জিন কি হয়? ডিএনএর মধ্যে থাকা স্পেসিফিক জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি তৈরি করে? এখান থেকে তৈরি করে প্রথমে এমআরএনএ। প্রথমে তৈরি হয় এমআরএনএ, সেই এমআরএনএটা বাইরে বেরিয়ে এসে কি করে? এমআরএনএটা এখানে বাইরে বেরিয়ে এসে এমআরএনএ এখান থেকে বাইরে বেরিয়ে এসে তৈরি করে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন। এখান থেকে তৈরি করে প্রোটিন, যে প্রোটিনটা কি করে? সেলুলার রেসপন্স করে। তাহলে সেলের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে স্পেসিফিক জিন। স্পেসিফিক জিন স্পেসিফিক প্রোটিনের কোড ক্যারি করে। সেই জিনটা প্রথমে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি করে এমআরএনএ। এমআরএনএ তারপরে এমআরএনএ সাইটোপ্লাজমে এসে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে, যে প্রোটিন সেলুলার রেসপন্স করে। এই নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট ফাংশন করে, তার জন্য সেলের একটা অ্যাক্টিভিটি শো করে। ওকে, এবার স্ট্যাট প্রোটিনের সঙ্গে এর সম্পর্কটা কোথায়? আফটার ডাইমারাইজেশন অফ স্ট্যাট প্রোটিন বা স্ট্যাট প্রোটিন, এরা কি করে? ডাইমারাইজেশনের পর এই স্ট্যাট প্রোটিনটা চলে যায় নিউক্লিয়াসের মধ্যে। এটা আমি স্ট্যাট প্রোটিন করছি এটা। হ্যাঁ, এটাকে আর বড় করে এখানে স্ট্রাকচার করতে পারলাম না। স্ট্যাট প্রোটিন, এসটি এটি স্ট্যাট প্রোটিন এখানে চলে এলো, ডাইমারাইজ স্ট্যাট প্রোটিন কোথায়? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে আফটার ডাইমারাইজেশন অফ স্ট্যাট প্রোটিন দে আর ট্রান্সপোর্টেড বা they are translocated into nucleoplasm, into nucleus from cytoplasm. ডাইমারাইজেশন না হওয়া অবধি, যদি ডাইমারাইজেশন না হয়, স্ট্যাট প্রোটিন কি আছে? এখানে সিঙ্গেল মনোমার আছে। মনোমার স্ট্যাট প্রোটিন কোনোদিন সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে আসতে পারে না। তাহলে একমাত্র এই সমস্ত পাথওয়ের মাধ্যমেই যখনই স্ট্যাট প্রোটিনটা ডাইমারাইজেশন হয়, আফটার ডাইমারাইজেশন অফ স্ট্যাট প্রোটিন দে আর ট্রান্সপোর্টেড বা দে আর ট্রান্সলোকেটেড ইনটু নিউক্লিয়াস। ডাইমারাইজেশনের পরেই তারা নিউক্লিয়াসে ট্রান্সলোকেট হতে পারে। তা যখনই নিউক্লিয়াসে ট্রান্সলোকেট হয়, নিউক্লিয়াসে ট্রান্সলোকেট হওয়ার পর এরা অ্যাক্টিভেট করে স্পেসিফিক জিনকে। এরা অ্যাক্টিভেট করে স্পেসিফিক জিনকে কি জন্য? ট্রান্সক্রিপশনের জন্য এবং ফাইনালি প্রোটিন তৈরি করার জন্য। তাহলে স্ট্যাট প্রোটিন আফটার ফরমেশন অফ স্ট্যাট ডাইমার কমপ্লেক্স দে আর ট্রান্সলোকেটেড ইনটু নিউক্লিয়াস
and activate a specific gene, activate a specific target gene. এটা activate a specific target gene and finally helps to formation of specific protein, and they are they are created বা they are regulated specific cellular function. ফাইনাল যে কথাটা আমি আসছি সেটা হচ্ছে সেলুলার রেসপন্স। আটে আসছি সেলুলার রেসপন্স। রেসপন্সের ক্ষেত্রে কিন্তু তাহলে স্ট্যাট প্রোটিন ডাইমার থেকে স্টার্ট করতে হবে। এই সেলুলার রেসপন্সের মধ্যে কি লিখবো? আফটার স্ট্যাট প্রোটিন ডাইমার ফরমেশন দে আর ট্রান্সলোকেটেড ইনটু নিউক্লিয়ার প্লাজম। এরা নিউক্লিয়াসে আসে, আসার পর কি করে? আসে অ্যান্ড অ্যাক্ট অন স্পেসিফিক জিন অন ডিএনএ, অ্যান্ড ডিএনএ এর স্পেসিফিক জিনের উপর কাজ করে অ্যান্ড অ্যাক্টিভেট ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন প্রসেস, কিংবা আমরা বলতে পারি অ্যাক্ট অন স্পেসিফিক জিন অ্যান্ড ফাইনালি increase the production of specific protein by 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 activation of transcription process. ট্রান্সক্রিপশন প্রসেস অ্যাক্টিভেশনের মাধ্যমে স্পেসিফিক প্রোটিন সিনথেসিসটাকে বাড়ায় অ্যান্ড ফাইনালি সেলুলার রেসপন্স আর অকার। লাস্টের পয়েন্টটা কারো কোনো কনফিউশন আছে কি বল? স্ট্যাট প্রোটিন এখান থেকে গেল, স্পেসিফিক জিনের উপর কাজ করলো, কাজ করে স্পেসিফিক প্রোটিন তৈরি করে, স্পেসিফিক প্রোটিন তৈরি সিনথেসিস রেট বাড়ায় কার মাধ্যমে? ট্রান্সক্রিপশন রেটের থ্রু দিয়ে, ট্রান্সক্রিপশন রেট বাড়ানোর মাধ্যমে, এবং ফাইনালি এই প্রোটিনটা সেলুলার রেসপন্সটা কমপ্লিট করে। তাহলে এই জায়গাটা আবার বলছি, আফটার ডাইমারাইজেশন অফ stat protein, they are translocated into nucleus and act on a specific gene and increase and help to synthesize a specific protein that create a cellular response বা that uh, that regulate a specific cellular response. তার মানে এখান থেকে আসছে স্পেসিফিক জিন, জিন থেকে স্পেসিফিক প্রোটিন, প্রোটিন থেকে সেলুলার রেসপন্স। ওকে, তাহলে এইটা গেল আমার সেলুলার রেসপন্স। তাহলে জ্যাকস্ট্যাট পাথওয়ের ক্ষেত্রে প্রথম ফরম্যাটে চলে যায়, যেটা আমি বলছিলাম, এটা হচ্ছে আমার খাতার পেজ। প্রথমে আসবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের তিনখানা পয়েন্ট বলবো, চারখানা পয়েন্ট। একখানা পয়েন্টে বলবো এটা হচ্ছে একটা টাইরোসিন কাইনেজ এনজাইম ডিপেন্ডেন্ট পাথওয়ে। দু নম্বরে বলবো এই পাথওয়েতে টাইরোসিন এই রিসেপ্টারের এই পাথওয়েতে ইনভলভ রিসেপ্টারের কোনো রকম টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি ক্যারি করে না। 3 নম্বরে কথা বলবো কিন্তু টাইরোসিন কাইনেজ এনজাইম এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ফর্মে এক্সিস্ট করে। 4 নম্বর পয়েন্টে বলবো যে কোন কোন টাইপের লিগ্যান্ডগুলো এর থ্রু দিয়ে কাজ করে। ইন্ট্রোডাকশনটা আমার কমপ্লিট। সেকেন্ড প্যারায় বলবো বলেছি যে এই রিসেপ্টর সম্বন্ধে কথা বলতে হবে। সেকেন্ড প্যারা রিসেপ্টর সম্বন্ধে বলতে গিয়ে বলবো রিসেপ্টরটা একটা মোনোমারিক স্ট্রাকচার, এর 3টে সেগমেন্ট থাকে, এক্সট্রা সেলুলার, মেমব্রেনাস আর ট্রান্সমেমব্রেনাস আর সাইটোপ্লাজমিক। 3টের স্পেসিফিক ফাংশন বলে দেবো। আর পাশে ওই প্রথম যে রিসেপ্টরের ছবিটা করেছি সে একটা সিঙ্গেল দিয়ে এরকম রিসেপ্টর একটা ছবি দিয়ে দেবো, এরকম দিয়ে একটা রিসেপ্টর ছবি দেব। আর 3টে জায়গাটাকে আমাকে সেগমেন্টটাকে পুরোপুরি দেখাতে হবে আলাদা আলাদা করে। এরপরে এরপরে যেটা দেব সেটা হচ্ছে এই জ্যাকস্ট্যাট পাথওয়েটা অনেকগুলো স্টেপের মাধ্যমে কমপ্লিট হয়। স্টেপগুলো হলো বলে এবার আসবে এই বিখ্যাত ছবিটা। এই যে ছবিটা আমি দিলাম, এই যে ছবিটা, এই ছবিটার ক্ষেত্রে
তিনখানা স্টেপ পরপর নামাতে হবে। এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর ছবি, আর এইটা হচ্ছে 3 নম্বর ছবি। এই 3 নম্বরে আমার ফাইনাল ছবি চলে আসবে। পরপর 3টে স্টেপ বাই স্টেপ নামবে। এটা 2 নম্বর, তার আগে একটা ছবি থাকবে যেখানে লিগ্যান্ড লাগানো থাকবে না, সেপারেট লিগ্যান্ড থাকবে, সেরকম ফর্ম করতে হবে 1 নম্বর। মানে এরকম একটা ছবি দেবো, এটাকে আমি 1 নম্বর ছবি দেবো। এটা 1 নম্বর ছবি। খেয়াল কর, এই ছবিটা 1 নম্বরে রাখবো, তারপরে এই ছবিটাকে 2 নম্বরে দেবো, তারপর এই ছবিটাকে আমি 3 নম্বর দিয়ে পুরো ফাইনাল করে দেবো। এটা হচ্ছে আমার ছবি। ছবির পরে এবার স্টেপ 1 2 করে আমার এই হেডিংগুলো দেবো আর ডেসক্রিপশন করতে শুরু করব। ফার্স্ট লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স, রিসেপ্টর ডাইমারাইজেশন, জ্যাক অ্যাক্টিভেশন, জ্যাক অ্যাক্টিভেশনকে আবার কস ফসফোরাইলেশন বলতে পারি, তারপর রিসেপ্টর ফসফোরাইলেশন, স্ট্যাট ডকিং, স্ট্যাট ফসফোরাইলেশন, স্ট্যাট ডাইমারাইজেশন, সেলুলার রেসপন্স। ওকে, এটা হচ্ছে পুরো জ্যাক স্ট্যাট পাথওয়ে। এবার জ্যাক স্ট্যাট পাথওয়ে লেখা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি বল? সেও সে মনে হয় প্রবলেম হয়েছে, ও বারবার কাটছিল।